নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভৌতিক পালঙ্ক। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেল্টিক স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল। সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধা আলো আধা অন্ধকারে পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময় আমার দিকে চেয়ে বলে উঠল, আরে খগেন, মাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই চলে গেছিলে আর একটু হলে। ভাগ্যিস তোমাকে ডাকলাম। আরে আমি এখন বিশেষ ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছ শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে, বেশি দূর নয়। চলো, যাবার পথে সব বলবো। আশ্চর্য, না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলার থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে। আজ শরীরে কিছু বল থাকায় বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে সে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্যেই খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়। সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো। বুঝলাম। তা রহস্যজনক শব্দটার মানে কি? এটাই তো আমায় ভাবিয়ে তুলেছে। কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল, রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠে বলল, পেয়েছি, ওই গলিটা। সন্ধ্যার স্থিমিত আলোয় সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনাপল্লীর চীনা আবহাওয়ায় এক রহস্যজনক খাট। সতীশের হাতটা চেপে ধরে বললাম, ভাই, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাটই বেঁচে থাকুক। ধুৎ, ভীতু কোথাকার! এত এগিয়ে এসে কখনো ফেরা যাবে না। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিন থেকে যত সব অখাদ্য কুখাদ্যর উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বের হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনোভাবে পথ চলতে লাগলাম। একটা দমকা হাওয়া বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমার শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার ওপর থেকে একটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনাধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ড। তার উপরের নরকঙ্কালের ছবিটি
জীর্ণপ্রায়। কোথা থেকে একটি পিয়ানো অস্পষ্ট সুরে ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম। এমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গু প্রায়, বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পেছনে ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ। এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটি কথা নেই। ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথার একটি চুলও কাঁচা ছিল না। তার সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা কাঠ সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়। দুটি মানুষ বেশ আরামসে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটি কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলেই ব্যাকুল। দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখলো সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। বেরোনোর সময় সতীশ বলল, আবার এসো। তথাস্তু। পরের দিন সকালে তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরোবো, তার আগেই সতীশ এসে হাজির। খুস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। দেখে মনে হচ্ছিল যেন সারা রাত্রি ঘুম হয়নি। আমি তার চেহারা দেখে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। বিপদ? কিসের বিপদ? সেই খাট। বলেছিলাম একটা যে কিছু হবে, আমি আগেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ও একটা রহস্যজনক খাট। আগের রাতের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত সে ঘুমোতে পারেনি। ওই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাতে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জেলে দেখল, না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়ল, আর খানিক পরেই ঘুম ভেঙে গেল।
কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানি যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠেও আলো জ্বালল। না, সবকিছু নিস্তব্ধ, নিথর। কোথাও এতটুকু শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আর আলো নেভালো না। ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলাম তো তোমার প্রথমেই, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এবার বোঝো। দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগ্য খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মরও গই নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে, তারপর আমরা সারা রাত জেগে ওই খাট পাহারা দেব। দেখি ওর গলদ কোথায়। আর আমার আফিস? পাগল, কাল রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষাতেই বসেছিল। আমাকে দেখে সোল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। হ্যাঁ, তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না না, দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে, তা আমার কোনো কথা যদিও শোনে। বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করে দেব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমোবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি অপদেবতা আমার গলাটি দিল টিপে। কাদের বাড়িতে ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। আমার সারা শরীর দোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ হঠাৎ শব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ! সতীশ ধর্মর করে উঠে বসলো। ব্যাপার কি খগেন, কি হলো? আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। সতীশ আমার 2 কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন! আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ও, যা ভয় পেয়েছিলাম
তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমো, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই, আর তাছাড়া ঘুমও আমার হবে না। ভীতু কোথাকার। হাহ। তারপর আমি আর সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম, কেউই একটিও কথাও কইলাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ কে উৎকট হাসি সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে শুনিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেলল। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরতে লাগলো। তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষার করুণ বিলাপ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো যে কেউ ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল একটু বেশি, তাই সে খাটের উপর টর্চের আলো ফেলে গর্জে উঠল, কে কে ওখানে? বেরিয়ে আয়! কিছুই দেখা গেল না, কেউ সাড়া দিল না। সহসা সেই খাটকানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টনটন করতে লাগলো কিসের যেন বেদনায়। বোধ হলো যেন বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। তারপর একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাতে টিমটিম করে একটি দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের উপরে একটি লোক পড়ে রয়েছে। একখানা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগা পাণ্ডুর মুখখানি দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রী লোকটি বিকট এক হাঁ করে হাই তুলল। তারপর দুটো সুশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি।
চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। তারপর সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙুল দেখিয়ে। বোধ হলো সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলোর চারদিকে ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি কোথায়? নিচের ঘরে বাবা। সতীশ কোথায়? তার এখনো জ্ঞান ফেরেনি। আমার যে দুশ্চিন্তায় প্রাণ যায়। তারপর শুনলাম ভোর 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এ অবস্থা থেকে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল, ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলেই একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল অদ্ভুত স্বরে কথা বলে গেল। সতীশের মা বলল, আগে ওই সর্বনেশে খাটটাকে বিদে কর। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি। সে অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, নাকি এখনো সে ওই খাটের পেছনের প্রতি রাতে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর ওপর শুতে দেবে না বলে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভৌতিক পালঙ্ক। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।